আজকে আমাদের নিবন্ধনের পেইড ব্যাচের পঞ্চম ক্লাস। সবাইকে আজকের পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক, উৎকর্ষ জিকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবিধান। তো আমরা প্রথমে দেখব যে সংবিধান থেকে মূলত কি কি বিষয় আসে। সংবিধান এই টপিকটি হলো ইউনিট 2 এর একটি টপিক। তো আমাদের সংবিধান থেকে আমরা একটু বেসিকভাবে প্রথমে শিখে নেব, এরপরে আমরা প্রশ্নে চলে যাব। সংবিধান ইংরেজি হচ্ছে কনস্টিটিউশনস। সংবিধানের ইংরেজি হচ্ছে কনস্টিটিউশনস। একটি রাষ্ট্রের মৌলিক দলিল হচ্ছে সংবিধান। একটি রাষ্ট্রের মৌলিক দলিল মানে যার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয় তাকে বলা হয় সংবিধান। আর বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। তার মানে সংবিধানটা হচ্ছে কনস্টিটিউশনস, একটি রাষ্ট্রের মৌলিক দলিল হলো সংবিধান। তা একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে সংবিধানে। আর বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। এখন আমরা দেখব সংবিধানকে মূলত কয় ভাগে ভাগ করা হয়। সংবিধানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। সংবিধানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটি হচ্ছে অলিখিত সংবিধান। একটি হচ্ছে লিখিত সংবিধান, আর একটি হলো অলিখিত সংবিধান। আচ্ছা, তো লিখিত সংবিধান আমরা কাকে বলবো? যার অনুচ্ছেদ বা নিয়মাবলী কোনো দলিলে লিপিবদ্ধ থাকে তাকে আমরা বলবো লিখিত সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান, ভারতের সংবিধান, পাকিস্তানের সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান, এগুলো হচ্ছে লিখিত সংবিধান। আর আরেকটি হচ্ছে অলিখিত সংবিধান, যার নিয়মাবলী, যার অনুচ্ছেদগুলো লিপিবদ্ধ নয়, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। যেমন হচ্ছে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, এগুলো হচ্ছে অলিখিত সংবিধান। আচ্ছা, আমরা সংবিধানের সংশোধনের উপর ভিত্তি করে সংবিধানটাকে আবার মূলত দুই ভাগে ভাগ করতে পারি। সংবিধানের সংশোধনের উপর ভিত্তি করে আমরা সংবিধানটাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? একটি হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় হচ্ছে যেটা সংবিধান পরিবর্তন করতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না, সেটা হচ্ছে সুপরিবর্তনীয়। যেমন হচ্ছে যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয়। আরেকটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যেই সংবিধান পরিবর্তন করতে অনেক জটিল বাধার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। যেমন বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে করতে হয়। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আমাকে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা সংবিধানের বেসিক। এরপর আমরা জানবো যে সংবিধান, বাংলাদেশ সংবিধান তৈরির ইতিহাসটা আমরা জানবো বেসিকভাবে। আমাদের সাথে আছে শেখ সাদিয়া ইসরাত জামান, আলামিন সাইফ, বাবুল হাসান, রাশিদুজ্জামান রানা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন
কে কোথা থেকে আছেন? কে কোথা থেকে আমাদের ক্লাসটি দেখছেন? আজকে আমরা আলোচনা করছি নিবন্ধনের সংবিধানের উপর ক্লাস। সবাই একটু শেয়ার দেবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই সংবিধান আমাদের কিভাবে তৈরি হলো। সংবিধানের আমাদের রচনার ইতিহাসটা আমরা একটু জানব। সংবিধান রচনা হয়েছিল মূলত আমাদের কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, তিনি 10 জানুয়ারি বাংলাদেশে এসে 11 জানুয়ারি তিনি কি করেন? গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ সংবিধান তৈরির জন্য তিনি সংবিধান আদেশ দিয়েছিলেন 11 জানুয়ারি। আর এর পরবর্তীতে গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। ফিলোসফি থেকে কি হাই স্কুল সোশ্যোলজি টিচার হওয়া যায়? ফিলোসফির ব্যাপারে বলা হয়নি। আচ্ছা, স্বাধীনতার ঘোষণাপত্র দরকার নাই। অস্থায়ী সংবিধান আদেশ বঙ্গবন্ধু দিয়েছিলেন 11 জানুয়ারি 1972 সালে। আচ্ছা, এদিকার দরকার নাই। গণপরিষদ আদেশ পরবর্তীতে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, এই তারিখটা মনে রাখবেন, 23 মার্চ 1972 সালে বিচারপতি আবু সাঈদ চৌধুরী গণপরিষদ আদেশ জারির মাধ্যমে সংবিধান রচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আচ্ছা, এরপর আমাদের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। এখান থেকে একটু জানিয়ে রাখবেন, সংবিধান প্রণয়ন কমিটিতে আমাদের করা হয়েছিল 11 এপ্রিল 1972 সালে। এই কমিটির সদস্য ছিল 34 জন। সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। 33 জন ছিলেন আওয়ামী লীগের। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপর আমাদের গণপরিষদে আমাদের খসড়া সংবিধান উত্থাপন করা হলো। এটা আমাদের গণপরিষদ গ্রহণ করেছে 4 নভেম্বর 1972 সালে। আর 16 ডিসেম্বর আমাদের সংবিধান কার্যকর হয়েছে। এইটুকু বেসিক আপনারা জানবেন। জানার পর আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্রশ্নে। দেখি কেমন প্রশ্ন হবে। আপনাদের জন্য হ্যান্ড নোট প্রস্তুত। তো ঠিক আছে, আমরা 18তম নিবন্ধনের একটু আমরা রিভিউ করি। আমরা আমাদের সিলেবাসটা কি ছিল? আমাদের সিলেবাস ছিল বাংলাদেশের অভ্যুদয় সংবিধান, এগুলো পর আমাদের হয়ে গেছে। এইখানে আমাদের সংবিধানের ব্যাপারে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের মূলনীতি ও সংশোধনী সমূহ আলোচনা করুন। তো আমরা একটু বেসিকভাবে পড়ে নিলাম। এখন আমরা প্রশ্নে চলে যাব আজকের ক্লাসে। এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ নোট 2 নাম্বার ইউনিটের জন্য।
সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনারা রেডিমেড ভাবে এটা ভালোভাবে পড়বেন। এই তো আমাদের 5 নাম্বার ক্লাস আজকে। এইখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে একটু দেখুন। দেখেন, প্রশ্ন আসতে পারে যে সংবিধান বলতে কি বোঝেন। 1972 সালের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচনা করুন। এইভাবে আপনার মতো করে একটা ভূমিকা দিবেন। সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন বা পবিত্র দলিল, মানে সংবিধান রিলেটেড কিছু লিখবেন। এটাই হচ্ছে ভূমিকা। এটা আপনার মতো করে লিখতে হবে, একদম হুবহু যে লিখতে হবে তা কিন্তু নয়, আপনার মতো করে লিখবেন আপনি। মানে আমাদের সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের সরকার রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাই সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ। এরপর আপনারা প্রামাণ্য সংজ্ঞা সেট করবেন। আমি প্রামাণ্য সংজ্ঞাগুলো দিয়েছি, প্লাস ইংলিশ ভার্সনে করে দিয়েছি। প্রামাণ্য সংজ্ঞা কার কার সংজ্ঞাটা আমি দিয়েছি। অ্যারিস্টটল বলেছেন সংবিধান রিলেটেড যে কোনো রাষ্ট্র নিজেকে পরিচালনার জন্য যে পথ বেছে নেয় তাই হচ্ছে সংবিধান। ইংরেজি হচ্ছে এ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে এ স্টেট চুজ টু গিভেন ইটসেলফ। ওরা 3টা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন। অধ্যাপক ফাইনার বলেন রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে পারস্পরের সম্বন্ধ হলো সংবিধান। রাষ্ট্রের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো আছে কি কি সেগুলো, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে আমাদের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। কনস্টিটিউশন ইজ দ্য লিঙ্ক বিটুইন দ্য বেসিক ইনস্টিটিউশন অফ দ্য স্টেট। আচ্ছা, লিও কক এর মতে সংবিধান হলো সরকারের গঠন ও কাঠামো। সংবিধান হলো সরকারের গঠন বা কাঠামো। যে সংখ্যাগুলো সবচেয়ে ছোট সেগুলো বাছাই করে রেখেছি। কনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন অর স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। আচ্ছা, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই মূলনীতি আমাদের যে 153টা অনুচ্ছেদ আছে, 11টা ভাগ আছে, দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে। সংবিধানের 8 থেকে 15তে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমাদের মূলনীতি হচ্ছে 4টি: গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এগুলি বিস্তারিত আলোচনা করতে হবে এখানে। জাতীয়তাবাদ এর ইংরেজি হচ্ছে ন্যাশনালিজম। জাতীয়তাবাদ জাতীয়তাবাদ আসলে কি? জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের মূল্যবোধ বা চেতনা যার মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ থাকে। আর আমাদের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। আর এই জাতীয়তাবাদের ব্যাপারে বলা হয়েছে সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে। এই যে দেখেন,
এটুকু লিখবেন। এরপর হচ্ছে আমাদের আরেকটি মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র, সোশ্যালিজম। সমাজতন্ত্র মানে হলো যে আপনার ব্যক্তিগত সম্পত্তির কোনো মালিকানা থাকবে না, সকল সম্পত্তির মালিকানা থাকবে রাষ্ট্রের মধ্যে। রাষ্ট্র উৎপাদন যন্ত্রের মালিক হবে। রাষ্ট্র সবাইকে সমানভাবে বন্টন করে দিবে। এটি হচ্ছে সমাজতন্ত্র। আমাদের 4টি মূলনীতির একটি মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে আমাদের সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে। সমাজতন্ত্র, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। এরপর হচ্ছে আমাদের গণতন্ত্র, ডেমোক্রেসি, গণতন্ত্র। আসলে গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কি করা, নির্বাচিত করে সরকার গঠন করা, এটি হচ্ছে গণতন্ত্র। তা আমাদের সংবিধানের গণতন্ত্রের ব্যাপারে বলা হয়েছে সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্রের ব্যাপারে, একটু পড়বেন। ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা। তো কেউ কেউ মনে করেন ইউরোপের ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্মহীনতা, মানে কোনো ধর্মের অস্তিত্বই থাকবে না। আবার ধর্মনিরপেক্ষতা এই দিক থেকে বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন যে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য কোনো ধর্মের প্রাধান্য থাকবে না, মানে কোনো ধরনের সাম্প্রদায়িকতা থাকবে না, অন্য ধর্ম বঞ্চিত হবে সেটা থাকবে না। বঙ্গবন্ধু মূলত গ্রহণ করেছিল যে মদিনা সনদ হয়েছিল, যে একটি রাষ্ট্র নির্মিত হয়েছিল ঐক্য ধর্মের ভিত্তিতে, সেই সেন্স থেকে আমাদের ধর্মনিরপেক্ষতা নেওয়া হয়। সেকুলারিজম, এটি সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতার ব্যাপার বলা হয়েছে। এইভাবে বিস্তারিত আলোচনা করবেন। এইভাবে বিস্তারিত আলোচনা করার পরে আমাদের যে মূলনীতির পরবর্তীত রূপ, যে আমাদের এই মূলনীতিগুলো জিয়াউর রহমান তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে, তিনি হচ্ছেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে কি করেছিল, পঞ্চম সংশোধনীর মাধ্যমে তিনি সংশোধন করেছিলেন। কত সালে সেটা? 77 সালে। 77 সালে কততম সংশোধনী? পঞ্চম। কততম সংশোধনী? পঞ্চম সংশোধনীর মাধ্যমে কি করেছিল? পরিবর্তন করেছিল। মানে আমাদের সংবিধানের প্রথম কাটাছেঁড়া হয়েছিল পঞ্চম সংশোধনীতে, এই জন্য পঞ্চম সংশোধনীকে বলা হয়, কি বলা হয়, যে সংবিধানের প্রথম ব্যবচ্ছেদ বলা হয়। এর পরবর্তীতে যে আমাদের পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে 2011 সালে এই পঞ্চম সংশোধনী বাতিল করে আমাদের এই সংবিধানের মূলনীতিগুলো আবার পুনর্বহাল করা হয়। মূলনীতিগুলো পুনর্বহাল করা হয়। অবশ্য 1988 সালে জেনারেল এরশাদ তিনি আবার অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে আমাদের রাষ্ট্রধর্ম করেছিল। বাট এখন আমাদের ধর্মনিরপেক্ষতাও আছে, প্লাস রাষ্ট্রধর্ম ইসলামও আছে। সবাই একটু জানাবেন
আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই একটু শেয়ার ডান করবেন। আরও প্রশ্ন আমরা দেখব। তাহলে আপনাদের যদি বলা হয় সংবিধান কাকে বলে, সংবিধানের মূলনীতিগুলো আলোচনা করুন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আলোচনা করুন, তাহলে আপনারা এটির উত্তর দিবেন। তো আজকে মূলত আমাদের পঞ্চম ক্লাস চলছে। যারা আপনারা এখনও আপনাদের স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞানের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত আছেন, চিন্তা হওয়ারই কথা। কারণ একটি গোছানো প্রস্তুতি মানে হলো অনেক দূর এগিয়ে যাওয়া। আমাদের প্রিলিমিনারিতে যে পরিমাণে পাশ করেছে, লিখিত পরীক্ষায় প্রায় 90% পরীক্ষার্থী এখান থেকে বাদ চলে যাবে। তাই লিখিত পরীক্ষা শুধুমাত্র 40 পেয়ে পাশ করাটা মুখ্য বিষয় না। আপনাকে কি করতে হবে, অন্তত 55% নাম্বার ক্যারি করে এগিয়ে থাকতে হবে, লিড নিয়ে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার চাকরিটা নিশ্চিত করতে পারবেন। তাই আপনারা যারা একটি গোছানো প্রিপারেশনের কথা ভাবছেন, এখনও আপনাদের 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। চাইলে আপনারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। আপনারা মোট ক্লাস পাবেন 10টি ইউনিটের জন্য 2টি করে 20টি ক্লাস পাবেন, 20টি স্পেশাল পিডিএফ নোট পাবেন, গোছানো হ্যান্ড নোট। এই নোটগুলো করা হয়েছে বিভিন্ন টেক্সট বই, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য থেকে সুন্দরভাবে গোছানো চমৎকার নোট। যে নোটগুলো একবার পড়লেই আপনার আর মুখস্থ করতে হবে না। পড়াগুলো একবার পড়েই আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন ইনশাল্লাহ। তো যারা আপনারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, দ্রুত আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আগামী যেহেতু 12 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই মুহূর্তে আপনাদের ভালো একটা প্রিপারেশানেই ইনশাল্লাহ নিশ্চিত করতে পারে আপনার স্বপ্নের সহকারী শিক্ষক হওয়ার এই লক্ষ্যটি। ভিডিও ডেসক্রিপশনে আপনাদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে দেয়া থাকবে, আপনারা সেইভাবে অনুসরণ করে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।